ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করে দেওয়ার জন্য কি আসলো? প্রথমে ডাকাত আসলো, ডাকাতি শুরু হয়ে গেল। এরপরে সংখ্যালঘু, সবাই সংখ্যালঘু হয়ে গেল, আন্দোলন শুরু হয়ে গেল। এরপরে আসলো কি? বন্যা। এরপরে আসলো আনসার বিদ্রোহ তার আগে দিয়ে। এরপরে আসলো আপনার ডাক্তারদের আন্দোলন। এরপর কি আসবে? সাংবাদিকদের আন্দোলন। তারপর আসবে নারী আন্দোলন। এগুলো সবই হলো ডক্টর ইউনূসের সরকার তথা এই বাংলাদেশের মানুষকে ব্যর্থ করে দেওয়ার জন্য। কারণ বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে এখন পর্যন্ত সমর্থন করছে হৃদয় দিয়ে। এই ডক্টর ইউনূসকে ব্যর্থ করে দেওয়া মানেই জনগণকে ব্যর্থ করে দেওয়া। আর এই জনগণের মানুষের বিপক্ষে চায় কি? ভারত, আওয়ামী লীগ। সবসময় মানুষ হত্যা, গুম, ভোটবিহীন নির্বাচন এসবকে কিন্তু ভারত সমর্থন দিয়ে গিয়েছে। এসবের বিরুদ্ধে দাঁড়িয়ে ডক্টর ইউনূস কিভাবে সফল হতে যাচ্ছেন? প্রথমে এই বিষয়ে 5টি বিষয় নিয়ে আলোচনা করলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন কিভাবে এত কঠিন পরিস্থিতিতে ভারত তথা আওয়ামী লীগ প্রশাসনের মধ্যে তাদেরকে নিয়ন্ত্রণ করে কিভাবে তিনি সফল হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। প্রথমত হলো এই যে ইউনূসের মেগাফোন ডিপ্লোমেসি যাকে বলে। প্রথমে ভারত কি করলো? বাংলাদেশে ডাকাতি হচ্ছে এই সেই নিয়ে চাউর করলো ভারতীয় মিডিয়া। আসলে এই যে আসিফ নজরুলের সাবেক ওয়াইফ রোকেয়া প্রাচী, সে বলল 90% ঘরে নাকি ডাকাতি হয়েছে, অথচ দেখা গেল শেষ পর্যন্ত সবই ভুয়া। আসলে 90% মানুষই ঠিক ছিল, 3% 5% ঘরে ডাকাতি হয়েছে, তাও হয়নি। এটাকেই ভালিয়ে ইউনূসকে ব্যর্থ করার জন্য প্রচার করেছে। কিন্তু ইউনূস যখন আল জাজিরা, CNN, বিবিসিকে ডেকে দেখিয়ে দিল, আসলে দেখলো যে মানুষ সচেতনভাবে সব প্রতিহত করছে, ডাকাতিগুলো করছে ছাত্রলীগ। এরপরে দেখেন হিন্দুদের আন্দোলন হলো, দেখা গেল 1টা 2টা হিন্দুদের ঘরবাড়ি পোড়া গিয়েছে, তা পরিকল্পিতভাবে। এই যে রাহুল আনন্দের ব্যাপারটা দেখেন, প্রথম আলো কিভাবে ভারতের পক্ষ দিয়ে আমাদের দেশকে নাজেহাল করার চেষ্টা করেছে। এরপরে আনসার বিদ্রোহ দমন করা হলো। এরপরে বন্যা, ভারত বন্যা পাঠালো। CNN-কে ডক্টর ইউনূস মেগাফোন প্রকল্পের অংশ হিসেবে, ডিপ্লোমেসির অংশ হিসেবে নিয়ে আসলেন। CNN, BBC দেখলো এই বন্যা আসলে ভারতের সৃষ্টি। এভাবেই কিন্তু ডক্টর ইউনূস প্রথম অবস্থা রুখে দিয়েছেন ভারতকে। এটি একটি তার অন্যতম প্রধান সাফল্য হিসেবে পরিগণিত। কারণ একসাথে এতগুলো বন্যা, ডাকাতি, হিন্দু, সংখ্যালঘু, ডাক্তার, সাংবাদিকদের বিদ্রোহ সব মিলিয়ে আনসার, এগুলো ছিল ট্যাকেল দেওয়া ছিল অত্যন্ত কঠিন বিষয়। ইউনূসের ব্যক্তি ইমেজ অনেক কিছু ঠান্ডা করে দিয়েছে। আপনি দেখেন এরপর গোপালগঞ্জে আর্মি যখন গেল, আর্মির উপরে কি ভয়ঙ্কর হামলা করেছে আওয়ামী লীগ, কিন্তু আর্মি সব লাল করে দিয়েছিল। কিন্তু আবার দেখেন যখন বিএনপি গেল, বিএনপির একটা লোক মেরেই ফেললো, 2জন লোককে মেরেই ফেললো আওয়ামী লীগ, কিন্তু এটার কোনো প্রতিক্রিয়া কিন্তু হচ্ছে না। এখন কথা হলো বিএনপি সেখানে গেল কেন সারা বাংলাদেশ রেখে? মির্জা ফখরুল সেখানে কেন লোক অন্য জেলা রেখে সেখানে কেন পাঠালেন? ফখরুলের সাথে কি ভারতের কোনো যোগাযোগ আছে? তিনি কি কিছুটা ভারতপন্থী? তিনি সবসময় প্রথম আলোর পক্ষে দাঁড়ান। তিনি ভারতে আনার জন্য মন কাঁদে, কিন্তু সালাউদ্দিনের জন্য তার কখনো সুপারিশ করতে দেখিনি, দ্রুত আনার জন্য সেটাও দেখিনি। যাই হোক, এটা আলোচনার বাইরের বিষয়। এরপরে এখন যে রাজাকার রাজাকার স্লোগান, এটা ছাত্রদের কিন্তু একটা সাফল্যের বিষয় ছিল। যখন ডোনাল্ড লু এদেশে আসবে, তখন 2 উপদেষ্টা কি করলেন? স্লোগানটা বদলে ফেললেন, আমি নও তুমি নও, রাজাকার রাজাকার। এটার এগেনস্টে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা আবার পুরানা স্লোগান দিল গতকাল রাতে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বদলেছে কে বদলেছে? সমন্বয়ক সমন্বয়ক। সমন্বয়কদের সাথে কিন্তু সাধারণ ছাত্রদের দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, এটাতে বোঝা গেছে। এখন আমার কথা হল, এই যে ভারতীয় চররা কিভাবে কাজ করছে দেখেন। আমাদের প্রশাসনে ভারতীয় লোক, উপদেষ্টাদের মধ্যে কয়েকজন ভারতীয় লোক ঢুকে গিয়েছে, পুলিশের মধ্যে ভারতীয় লোক, আর্মিদের মধ্যে কি নেই?
অবশ্যই আছে। এরপরে দেখেন সাংবাদিকদের তো 90% ভারতপন্থী সাংবাদিক আমাদের দেশে। আমাদের দেশের জন্য নিউজ করবে এমন কোনো, আপনি যদি ভালো সাংবাদিক হতো, দেশপ্রেমিক সাংবাদিক হতো, তাহলে প্রতিদিন শহীদদের নিয়ে একটি নিউজ করতো, হ্যাঁ, আহতদেরকে নিয়ে নিউজ করতো, আহত নিহতদের সংখ্যা নিয়ে তারা সঠিক তথ্য বের করে আনার চেষ্টা করত, খনি সরকারের দুর্নীতি নিয়ে সিরিজ নিউজ করতো। এগুলা কিন্তু সাংবাদিকরা করছে না। আস্তে আস্তে তারা খনি সরকার হাসিনা আওয়ামী লীগের দোষগুলোকে ঢেকে দেওয়ার জন্য চেষ্টা করছে, অন্য একটি মজলুম দলের ছোট ছোট ভুলকে বড় করে দেখানোর চেষ্টা করছে। হাজার হাজার দুর্নীতির কথা, কোটি টাকার দুর্নীতির কথা মিডিয়া প্রচার করছে না, কিন্তু 10 টাকা চাঁদাবাজি, 200 টাকা চাঁদাবাজির কথা তারা কিন্তু বড় করে প্রচার করছে। এখানে এসবের জন্যই আমেরিকা ভারতকে বলে দিয়েছে ইউনূস সরকারকে ডিস্টার্ব না দেওয়ার জন্য। এই যে ডোনাল্ডো আসলেন বাংলাদেশে, এসেই কয়েকটি সহযোগিতার আশ্বাস দিয়ে গেলেন, নির্দেশ দিয়ে গেলেন। জাতিসংঘের $20 মিলিয়ন, $200 মিলিয়ন, মানে $20 কোটি, 2000 কোটি টাকা, তারপরে আমেরিকার পক্ষ থেকে 2000 কোটি টাকা। এগুলো কিন্তু সুদমুক্ত এবং অফেরতযোগ্য ঋণ যাকে বলে, অর্থাৎ সহজ সাহায্য। 4000 কোটি টাকা, এটা কিন্তু ইউনুসের মেগাফোন ডিপ্লোমেসি, তার সাথে আমেরিকা অথবা বিগ পাওয়ারগুলো সুসম্পর্কের ফলাফল। ভারত প্রথমে ভেবেছে ইউনুসকে নাজেহাল করার মধ্য দিয়ে তাকে হসপস করে দিবে, সরকারকে বিব্রত করে দিবে, যাতে করে সরকার সফল না হয়, দ্রুত তারা একটি নির্বাচন দিয়ে যাতে সরে যায়। কারণ বিএনপিকে নাজেহাল করা ভারতের জন্য সহজ হবে। আর তাছাড়া বিএনপির ভিতরে ভারতপন্থী যথেষ্ট কিছু লোক রয়েছে, এরাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সহযোগিতা করবে। কারণ নিজের ইচ্ছায় না, ভারতের নির্দেশেই করবে। কারণ ভারত যা চায় বিএনপি তাই চাচ্ছে। ভারত চাচ্ছে ইউনূসের সরকার সরে যাক, সেটা দ্রুত নির্বাচন দিয়ে হোক অথবা ব্যর্থতার মধ্যে হোক। মির্জা ফখরুল কিন্তু তাই বলছে, আওয়ামী লীগও কিন্তু তাই চাচ্ছে বিএনপি আসুক, তাহলে তাদের জন্য রাজনীতি করা সহজ। বিএনপিকে ট্যাকেল দেওয়া আওয়ামী লীগের জন্য সহজ, বিএনপিকে নিয়ন্ত্রণ করা ভারতের জন্য সহজ। এই কারণে ভারতও চায় নির্বাচন করে বিএনপি আসুক, আওয়ামী লীগও চায় বিএনপি আসুক। কারণ ইউনূসকে ট্যাকেল দিতে পারছে না, ইউনূসের দুর্নীতি নেই, ডক্টর ইউনূসের লোভ নেই, যে কারণে ইউনূসকে ম্যানেজ করা কঠিন। তার উপরে ইউনূসের সাথে ইউরোপ, আমেরিকা, বিগ পাওয়ারগুলোর সাথে সুসম্পর্ক, সুতরাং ইউনূসকে কাবু করাটা কঠিন হয়ে যাচ্ছে। এই কারণে ভারত চায় ইউনূস সরে যাক, প্রয়োজনে মির্জা ফখরুল আসুক, বা মির্জা ফখরুলরা ভারতপন্থী যারা আছে তারা আসুক। কিন্তু বিএনপির ভিতরে তো সবাই ভারতপন্থী না, তার যে জনপ্রিয়তা, তিনি বাংলাদেশপন্থী নেতা হিসেবে সবার কাছে পরিগণিত। তবে হ্যাঁ, তারেক জিয়ার অবশ্যই তার অবস্থান পরিষ্কার করতে হবে ভারতের বিষয়ে। ভারত এবং ইসলাম বিষয়ে তার দৃষ্টিভঙ্গি কি, এটি মানুষ না বুঝলে মানুষ কিন্তু আস্থা রাখতে পারবে না, আস্থা নাও রাখতে পারে। পিটার হাসের কথা মনে আছে, কত দৌড়ঝাঁপ করেছেন তিনি, বিএনপিও সেটা ভুলে গিয়েছে, ছাত্ররাও কিন্তু সেটা ভুলে গিয়েছে। অথচ ডক্টর ইউনূসের সফল হওয়া, ছাত্রদের সফল হওয়ার জন্য পিটার হাসেরও একটি ভূমিকা ছিল। তাহলে ডক্টর ইউনূসকে যে ভারত ডিস্টার্ব না করার জন্য বলেছে, ভারতকে আমেরিকা বলে দিয়েছে ডিস্টার্ব না করার জন্য, কারণ কি দেখেন, ভারত যখন আমাদেরকে বলল, ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললো, কত ভয়ানক, আমাদেরকে আঘাত করে মানে আক্রমণ করতে পারে এমন একটি ইঙ্গিত দিল। এর পরের দিন থেকে কিন্তু তাদের 7 সিস্টার্সে গন্ডগোল, মণিপুরে, আসামে গন্ডগোল, গোলাগুলি শুরু হয়ে গিয়েছে, বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। তাহলে মেগাফোন ডিপ্লোমেসিটা কোথায়, রহস্যের সূচ কোথায়? ইউনূসকে ডিস্টার্ব দেওয়া যাবে না, ডিস্টার্ব দিলে, ইউনূস বলে দিয়েছেন একটি সাক্ষাৎকারে, বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের 7 সিস্টার্স অস্থিতিশীল হয়ে যাবে। তাই দেখা গেল রাজনাথ সিং বলল বাংলাদেশের ব্যাপারে সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। এরপরের দিনই মণিপুরে বিদ্রোহ। রহস্যটা বুঝতে পেরেছেন? চীন লাদাখের 60 কিলোমিটার জায়গা দখল করে ফেলেছে। এটাই মেগাফোন ডিপ্লোমেসি। ইউনূসের সাফল্য কামনা করছি, কারণ বাংলাদেশের সফলতা খুব দরকার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।